নিস্তব্ধ ঘর, ঘড়ির শব্দ এখান থেকেই যেন শোনা যাচ্ছে। কিন্তু আশ্চর্য, অতটুকু হাত ঘড়িতে কি এত শব্দ হয় নাকি? নাকি এ তার নিজেরই হৃৎপিণ্ডের শব্দ? নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গীর পক্ষ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছর 2026-এর অনেক অনেক শুভেচ্ছা ও অকুণ্ঠ ভালোবাসা। বেশ ঠান্ডা পড়ে গেছে, কিন্তু সবাই সাবধানে আছেন তো? আজ বছরের প্রথম উপহার হিসাবে আপনাদের জন্য নিয়ে এলাম সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের লেখা এক শ্রেণীর মানুষের ভেতর লুকিয়ে থাকা এক প্রবৃত্তিকে নিয়ে, যা এই গল্পের একেবারে শেষে অন্যদিকে মন নেয়। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1944 সালে বসুমতী পত্রিকায়। গল্পটি স্কিপ না করে একবারে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, আর ভালো লাগলে তা ছড়িয়ে দিন আপনার পরিচিতদের মধ্যে। তাহলে শোনা যাক আমাদের আজকের গল্প, চোর। লিখেছেন সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র। যাই। ঘরে ঢুকে গা থেকে চাদরটা খুলে অমূল্য বিছানার উপর রাখল। তারপর পকেট থেকে সরু লম্বা সাইজের একটা সাবানের বাক্স আর এক কৌটো স্নো বার করে স্ত্রীর সামনে ধরে বলল, না হও, তুলে রাখো। রেনু হাতখানা বাড়িয়েই তাড়াতাড়ি আবার সরিয়ে নিল, যেন সাপের গায়ে হাত দিতে যাচ্ছিল সে। তারপর সরাসরি স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আজ আবার এসব এনেছো যে? অমূল্য একবার যেন চোখ ফিরিয়ে নিল, কিন্তু পর মুহূর্তেই তীব্র দৃষ্টিতে রেনুর দিকে চেয়ে ক্রোধ এবং ব্যঙ্গ মিশ্রিত অদ্ভুত হাস্যে বলল, এনেছি বাজারে বিক্রি করার জন্য। সঙ্গে সঙ্গেই সুর বদলে হঠাৎ যেন ধমকে উঠল অমূল্য। বলি, জিনিসগুলো হাত থেকে নিতে পারবি কি না? রেনু আস্তে আস্তে বলল, হাতে করে তুমি যদি আনতে পেরে থাকো, আমি নিতে পারবো না কেন? দাও। এরপর জিনিসগুলো তুলে নিয়ে রেনু জল চৌকিটার ওপর রেখে দিল। অমূল্য বলল, আচ্ছা, শেষ পর্যন্ত না নিয়ে যখন পারবেই না জানো, তখন আগে থাকতে ভদ্রভাবে নিলেই হয়। অত চেঁচামেচি, অত সতীপনা কিসের জন্য? সব। আরে বাবা, একদিন ঠাট্টা করে বলেছিলাম বলে কি রোজই তাই করবো নাকি? এগুলো আমার নিজের পয়সা কেনা, বুঝলে? রেনু স্বামীর দিকে তাকিয়ে একটু ম্লান হাসল, বলল, দেখো, আর যাই করো, আমার কাছে মিথ্যে কথা বলো না। অমূল্য আবার জ্বলে উঠল। না, খর্দার মা গোসাই এসেছো কিনা তুমি? তোমার কাছে মিথ্যে কথা বলবো না। এবার সত্যি সত্যি হাসি পেল রেনুর। খর্দার মা গোসাই ছাড়া আর কারো কাছে বুঝি সত্যি কথা বলা যায় না? অমূল্য এক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইল। হাসলে ভারী সুন্দর দেখায় ওকে। কেবল এই গোঁড়ামিটুকু যদি না থাকতো, এই অতিরিক্ত সূচিবায়ু। রেনু একবার চোখ নামিয়ে নিল, তারপর অমূল্যর দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, দেখো, তোমার ভালোর জন্যই বলি, না হলে আমার আর কি। একদিন যদি হাতে নাতে ধরা পড়ে যাও, তখন দশা হবে কি? তখন মান থাকবে কোথায়? অমূল্য অটুট আত্মপ্রত্যয় বলল, খেপেছ? তেমন কাঁচা হাত আমার নয়। হাত কাঁচা নয়, এই নিয়ে বড়াই করতে লজ্জাও করে না অমূল্যর। আর সেই লজ্জায় রেনুর নিজের মরে যেতে ইচ্ছে করে। হাত কাঁচা নয় তা ঠিক, কিন্তু কোনো দ্বিধাই যেন নেই অমূল্যর। বিয়ের কদিন পরে তারা ট্রামে করে যাচ্ছিল ইডেন গার্ডেন দেখতে। একই বেঞ্চে পাশাপাশি বসে রেনুর সঙ্গে গল্প করছিল অমূল্য। কন্ডাক্টর এলো টিকিট চাইতে। সঙ্গে সঙ্গে গল্পে অমূল্যর মনোযোগ আরও বেড়ে গেল। কন্ডাক্টর তবু জিজ্ঞেস করল, বাবু, টিকিট? অমূল্য একবার মাথা নেড়ে রেনুর সঙ্গে গল্প করতেই লাগলো। রেনু স্পষ্ট দেখল কন্ডাক্টরটা একটু মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল। অমূল্য অনর্গল কথা বলতে লাগলো।
কিন্তু লজ্জায় রেনুর সমস্ত মুখটা লাল হয়ে উঠেছে। ছি 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 ছি, কি মনে করলো কন্ডাক্টরটা? মাত্র তো 2 আনার ব্যাপার। কন্ডাক্টর একটু দূরে সরে গেলে রেনু চুপি চুপি স্বামীকে জিজ্ঞেস করেছিল। এই কি কাণ্ড, টিকিট করলে না যে? অমূল্য হেসে বলেছিল, তুমি বুঝি আবার তা লক্ষ্য করেছো? আরে বাবা, টিকিট যদি করবো তো ফার্স্ট ক্লাসে উঠেছি কেন? রেনু অবাক হয়ে বলেছিল, ও মা, ফার্স্ট ক্লাসে ছাড়া আবার ভদ্রলোকে মেয়ে ছেলে নিয়ে ওঠে নাকি? তাই বলে টিকিট করবে না? অমূল্য সগর্বে বলেছিল। একা যখন উঠি তখন ডব্লিউটি, হ্যাঁ ডব্লিউটিতে চলি। আর আজ তো তুমি সঙ্গে আছো। বিয়ে করায় বড্ড খরচ। 2-4 পয়সাও যদি এভাবে পুষিয়ে না নেওয়া যায় তাহলে আর কি করে চলে বলো? রেনু ভেবেছিল অমূল্য বুঝি পরিহাস করছে, কিন্তু ফেরার পথেও অমূল্য যখন কন্ডাক্টরকে দেখে গম্ভীর মুখে একবার মাথা কাত করে রেনুর সঙ্গে কথা বলতে আরম্ভ করলো, তখন রেনুর বুকের ভেতর ঠিক ঠিক করছে। রক্ষা এই যে ইনি সেই আগের কন্ডাক্টরটি নন। এবার সে তাহলে অমূল্যর কাছ থেকে টিকিটের পয়সা আদায় করেই তবে ছাড়ত। ছি 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 ছি, এক গাড়ি লোকের সামনে কি করে তাদের মান থাকতো, কি করে মুখ দেখাতো তারা? গাড়ি থেকে নেমে রেনু বলেছিল, ছি, এইসব আমি মোটেই পছন্দ করিনি। কি সব? এই টিকিট না কেটে ট্রামে বাসে চলা, ছি। হ, তুমি বুঝি সেই কথাই ভাবছো? আচ্ছা, সুধীর ভাইয়ের দোস্ত মেয়ে তো তুমি। বুঝতে পারছি, তুমি আমাকে ভোগাবে। হিস্টেরিয়া টিস্টেরিয়া নেই তো আবার? তার মানে? তার মানে এসব মেয়েদের হিস্টেরিয়া থাকে। ছি, তাই বলে সামান্য 2 আনা পয়সার জন্যে? 2 আনা নয়, 2-4 আনা। দিব্যি 1 প্যাকেট সিগারেট হয়ে যাবে। চাইলে না কেন? সিগারেটের পয়সা আমি তোমাকে দিতুম। এর কদিন পরে অমূল্য দামি একখানা চিরুনি নিয়ে এসে উপস্থিত হলো। দেখো তো কেমন চিরুনিখানা, হ্যাঁ? বাহ, চমৎকার তো। এ এ এই কত দাম গো? 2.5 টাকা। সে কি, 2.5 টাকা? ছি, এত দাম দিয়ে কেন আনতে গেলে বলো দেখি? চিরুনির তো আমার অভাব নেই। এই তো সেদিন বৌভাতে তো 3খানা চিরুনি পেয়েছি। যাই বলো, এইসব বাজে বাবুগিরি আমার মোটেই পছন্দ হয় না। যা দিনকাল, তাতে এভাবে পয়সা নষ্ট করবার মানে হয়? পাগল হয়েছে? গাঁটের পয়সা খরচ করে বাবুগিরি করতে যাব? অত পয়সা পাল ব্রাদার্স দেয় না। ও, কোম্পানি বুঝি নিজেদের লোক বলে খুব সস্তায় দিয়েছে? কেবল সস্তায় নয় গো, একেবারে বিনামূল্যে। জানি কি না, আনকোরা নতুন বউ এসেছে ঘরে। যাও, কি যে বলো, মুখের তোমার কোনো আগুন নেই। সত্যি 2.5 টাকার জিনিস কত দামে পেলে বলো না। আমার বৌদির জন্য একখানা আনাবো। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করো না। মেয়েদের ন্যাকামি কখনো কখনো ভালো লাগে, তাই বলে কি সব সময় সহ্য হয়? তার মানে? তার মানে পয়সা লাগেনি, হ্যাঁ। হাত সাফাইতে এসেছে, বুঝেছ? তা তোমার জন্য পারি বলে তোমার বৌদির জন্য পারতে হবে এমন কি কথা আছে? কিছুক্ষণ গুম হয়ে থেকে রেনু বলেছিল, ও, চিরুনিতে আমার কাজ নেই, ওটা তুমি কালই ফেরত দিয়ে এসো। ছি ছি ছি, কি লজ্জা! দেখো কাণ্ড, অমনি রাগ হয়ে গেল বুঝি। এই, আচ্ছা আচ্ছা, তোমার বৌদির জন্য একখানা হবে কোন, হাজার হলেও সালাজ তো। কিন্তু বহুক্ষণের মধ্যে রেনু আর কোনো কথা বলেনি। আজ রেনু চুপ করে রইল। কোনো ভদ্রলোকের ছেলে যে সব করতে পারে তা যেন ধারণায় আনা যায় না। গরিব তো তার বাপ এবং ভাইও, কিন্তু পরম শত্রু কি কোনো দিন বলতে পারবে যে পরের কোনো জিনিস লুকিয়ে আনা তো দূরের কথা, হাত দিয়ে ছুঁয়ে পর্যন্ত তারা দেখেছে? নিজের ভাগ্যের কথা ভেবে কান্না পায় রেনুর। শেষ পর্যন্ত এমন লোকের হাতেই পড়তে হলো তাকে। আর শুধু হাতে পড়া নয়,
আজীবন এই লোকটির সঙ্গেই তাকে বাস করতে হবে, হাসতে হবে, আদর সোহাগ করতে হবে, তারপর ছেলে হবে, মেয়ে হবে। কিন্তু কিছুতেই অমূল্যর প্রবৃত্তি আর বদলাবে না। কেননা এসব অভ্যাস মানুষের যায় না, বয়স হলেও না, পয়সা হলেও না। রেনু অনেক শুনেছে, অনেক দেখেছে, তারপর সব একাকার হয়ে যাবে। কেউ জানবে না রেনু অন্য প্রকৃতির মেয়ে। এসব সে সহ্যই করতে পারবে না। কেউ কি এ কথা বিশ্বাস করবে? সবাই জানবে যে অমূল্য যেমন ছিঁচকে চোর, রেনুও তেমনি চোরের বউ। অন্ধকারে স্বামীর ঘনিষ্ঠ আলিঙ্গনের মধ্যে ঘৃণায় রেনুর যেন সর্বাঙ্গ কুঞ্চিত হয়ে এলো। এমন একটি লোক তাকে জড়িয়ে ধরেছে যার মন ছোট, প্রবৃত্তি ছোট, পরের দোকান থেকে জিনিস চুরি করে আনতে যার কোনো লজ্জা ঘৃণার বালাই নেই। অমূল্যর চুম্বনের প্রত্যুত্তরে রেনু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, আমার একটা কথা শুনবে? উফ, কি হলো? ওভাবে জিনিসপত্র আর এনো না। সত্যি বলছি, ওসব আমার কিচ্ছু দরকার নেই। আমি আর কিচ্ছু চাইনি। কেবল তুমি ভালো হও, ভদ্র হও। 10 জনে যদি তোমায় ভদ্রলোক বলে জানে, তাহলেই আমার পরম তৃপ্তি। এবার স্তব্ধ হবার পালা অমূল্যর। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে সে পাশ ফিরল। এই নীতিশিক্ষার দক্ষিণা রেনুকে পুরোপুরি না দিয়ে তার কোনো শান্তি নেই। রেনু বলল, ও কি, হে রাগ করলে নাকি? তোমার ভালোর জন্যই তো বলছি। আমিও ভালোর জন্যই বলছি। এখন চুপ করো, ঘুমাও। পরের দিন ভোরে উঠে অমূল্য স্ত্রীকে কাছে ডাকল। এই শোনো। কি গো, শুনছো? কি? ও বলছিলাম, ওপরের বিনোদ বাবুদের ঘরে কাল নতুন কতগুলো কাঁসার বাটি এসেছে না? হ্যাঁ, তাতে তোমার কি? আরে বাবা, বিনোদ বাবুর বউয়ের সঙ্গে তো তোমার খুব ভাব। ও ঘরে তো তোমার অবাধ গতিবিধি। হ্যাঁ, হ্যাঁ, মাসিমা ভারী ভালোবাসেন আমাকে। আর তার ছোট ছেলে তো আমার হাতে ছাড়া খেতেই চায় না। বাহ, তবে তো আরো সুবিধে। হ্যাঁ, দুধ খাওয়ানো হয়ে গেলে এই কাপড়ের তলায় করে বাটিটা অনায়াসে তুলে আনতে পারবে। রাগে দুঃখে রেনুর মুখ দিয়ে কিছুক্ষণ কথা সরল না। একটু পরে সে বলল, কি যাতা বলছো? ও তো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মোটেও না। এই আজকাল কাঁসার শির কত করে জানো? গোটা 2-3টে বাটি যদি সরাতে পারো না, তাহলে 2 দিন বক্সে বসে দুজনে বেশ জমিয়ে থিয়েটার দেখে আসতে পারবো। ইস, যেমন মানুষ তেমনি তার ঠাট্টা। ওসব ঠাট্টা আমি মোটেই সহ্য করতে পারি না। আরে আরে না না, ঠাট্টা নয়, সত্যি বলছিলাম। সেদিন দুপুরবেলায় মাসিমার কোলের ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে অকারণে রেনুর হাত কাঁপতে লাগলো। কি সাংঘাতিক মানুষ তার স্বামী অমূল্য! কি বিশ্রী ঠাট্টাই না সে করতে পারে। কয়েকদিন পরে বেলা 7:30 বাজে, তবু অমূল্যর বিছানা থেকে উঠবার নাম নেই। অন্যদিন চা টা খেয়ে এর মধ্যেই অমূল্য বেরিয়ে পড়ে। দোকানে তার 8টা থেকে ডিউটি। রেনু কাছে এসে অমূল্যর মুখের উপর থেকে লেপটা সরিয়ে নিয়ে বলল, কি মশাই, খুব যে ঘুমোনো হচ্ছে আজ? কাজে যেতে দেরি হবে না আজ? অমূল্য একটু অদ্ভুত হাসল। আজ আর দেরি হবে না। স্বামীর হাসি আর কথার ভঙ্গি কেমন যেন বুকের মধ্যে কেঁপে উঠল রেনুর। বলল, কেন, দোকান আজ বন্ধ নাকি? কি উপলক্ষে বলো দেখি? নেকা, কি উপলক্ষে? উপলক্ষে আবার কি? উপলক্ষ আমার শ্রাদ্ধ। বলতে বলতে অমূল্য আবার পাশ ফিরতে চেষ্টা করল।
রেনু এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এমনটা যে হবে সেটা আমি আগেই জানতাম। অমূল্যর আর পাশ ফেরা হলো না। কি কি বলে? বলবার আর কি আছে? তবু ভাগ্যি যে তোমাকে পুলিশে দেয়নি, অমনি ছেড়ে দিয়েছে। ওহ, কি আফসোসের কথা। কিন্তু এর চেয়ে বোধহয় পুলিশের হাতে যাওয়াই ভালো ছিল। আমি জেল খাটতাম, আর তুমি ততদিন সাধু সঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে। কিছুক্ষণ বাদে মনে মনে কি মতলব ঠিক করে অমূল্য উঠে পড়ল। হাত মুখ ধুয়ে ফিরে এসে রেনু দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে। অমূল্য কাছে এসে বলল, এ- এ কি, এমন করে বসে রয়েছে যে? হলো কি তোমার? কিন্তু রেনুর কাছ থেকে কোনো সাড়া এলো না। অমূল্য বলল, আরে, মুখই তুলবে না বলে ঠিক করেছো নাকি? কিন্তু মুখ দেখাতে লজ্জা তো আমার হবার কথা, তোমার কি? রেনু হঠাৎ মাথা তুলে বলল, তোমার প্রাণে কি মায়া মমতা বলতে কিচ্ছু নেই? তুমি কি পাষাণ? অমূল্য পাষাণ নয়। নীরবে আস্তে আস্তে রেনুর চুলের ওপর হাত বোলাতে লাগল। মিনিট খানেক পরে রেনু মুখ তুলে আবার জিজ্ঞেস করল, কি এমন অপরাধ করেছিলে যে ওরা তোমাকে ছাড়িয়ে দিল? কৈফিয়তটা অমূল্যর কাছে নয়, অমূল্যর মনিবের কাছেই যেন দাবি করছে রেনু। অমূল্য একটু অবাক হয়ে গেল, বলল, অপরাধ আবার কি? ওই বুড়ো ক্যাশিয়ার বেটা পেছনে লেগেছিল। অপরাধ তার স্ত্রীর জন্য কেনা একটা কৌটো পাউডার হাত সাফাই করে নিয়ে দিতে পারিনি, ম্যানেজারকে গিয়ে লাগিয়েছে আমার বিরুদ্ধে। রেনু আজ স্বামীর কথার প্রতি বর্ণ বিশ্বাস করে বলল, হুম, সাধু যে পৃথিবীতে সকলেই তা জানা আছে। দিন কয়েক খুব চাকরি খুঁজল অমূল্য, কিন্তু হয় হয় করে কোনোটাই ঠিক হয়ে উঠল না। রেনু ভরসা দিয়ে বললে, অত ভাবো কেন? চাকরির কি অভাব আছে আজকালকার দিনে? হবেই একদিন। কিন্তু দিন কয়েকের মধ্যে চাল বাড়ন্ত হয়ে পড়ল। শুধু চাল নয়, তেল, নুন, ডাল বলতে আর কিছুই নেই ঘরে। অমূল্য মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, এক কাজ করা যায়, কিন্তু তুমি কিছু মনে করবে না তো? না, মনে আবার কি করব? বলো, কি বলবে? স্নো আর সাবানের বাক্সগুলো দাও, জানা লোক আছে, উচিত দামে দিয়ে দিতে পারবো। রেনুর মুখখানা হঠাৎ যেন কালো হয়ে উঠল। তারপর বলল, আচ্ছা, নাও, কিন্তু এভাবেই তো আর দিন চলবে না। হুম, সে তো নিশ্চয়ই। অন্য কিছু ব্যবস্থা তো করতে হবে, দেখি। দু তিন দিন পরে দেখা গেল অমূল্য কোথা থেকে একটা দামি ফাউন্টেন পেন নিয়ে এসেছে। রেনু একবার পেনটার দিকে তাকালো, আরেকবার স্বামীর দিকে তাকালো। অমূল্য প্রতি মুহূর্তেই আশঙ্কা করতে লাগলো, এই বুঝি রেনু তীব্র কণ্ঠের তিরস্কার করে উঠবে। কিন্তু আশ্চর্য, রেনু ও সম্বন্ধে কোনো কথাই বলল না, যেন কোনো নূতন কিছু ঘটেনি। তেমনি সহজ নিশ্চিতভাবে ঘর ঝাঁট দিতে লাগলো। মাঝখানে একবার স্বামীর দিকে চেয়ে বলল, শোনো, নারকেল তেল কিন্তু একেবারেই নেই। আচ্ছা। সন্ধ্যার দিকে পেনটা আর দেখা গেল না। তার বদলে চাল, ডাল, তেল, কয়লায় ঘর ভরে গেল। সুগন্ধ নারকোল তেল এলো এক শিশি। রেনু এবারও কোনো কথা না বলে জিনিসগুলো গুছিয়ে তুলছে। অমূল্য বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটা জিনিস আছে তোমার জন্যে। কি? অমূল্য পকেট থেকে একটা ওটিনজো বার করে রেনুর হাতে দিয়ে বলল, পাল ব্রাদার্স থেকে একেবারে নগদ পয়সা দিয়ে কেনা। ওই বুড়ো বিষ্ণুবাবুর নাকের সামনে 5 টাকার নোটখানা বাড়িয়ে দিয়ে বললেও, চেঞ্জ প্লিজ, একটু তাড়া আছে বাইরে। এত জানো তুমি, আর এত তোমার মনে থাকে? সেদিন রাত্রির অন্ধকারে স্বামীর রোমশ বুকের মধ্যে মুখ গুঁজে রেনু আস্তে আস্তে বলল, যাই বলো, আমার কিন্তু গা কাঁপছে এখনো। এত সাহস কি ভালো? রেনুর খোঁপার ওপর সাদরে আস্তে একটু চাপ দিয়ে অমূল্য বলল, সাহস ভালো নয়,
আরে সাহস না থাকলে এতদিন উপোস করে মরতে হতো। তোমার মতো ভীরু হলেই হয়েছিল আর কি। আজ তো একটা অকর্মার ধারী। তোমার মতো এমন সুযোগ সুবিধা যদি আমার থাকতো না। অভিমানে কথা ফুটল না রেনুর, ঠোঁট ফুলে উঠতে লাগলো বারবার। এর জবাব রেনু স্বামীকে একদিন না একদিন না দিয়ে ছাড়বে না। দু তিন দিন বাদে সুযোগ তো এসেছে, কিন্তু রেনুর হাত কাঁপে আর বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে। দেয়ালের এক কোণে পেরেকে বিনোদবাবুর হাত ঘড়িটা ঝোলানো রয়েছে। এমনই প্রায়ই থাকে। ভারী ভুলো মন বিনোদবাবুর। যেদিন অফিসে বেলা বেশি হয়ে যায় সেদিন আর কোনো কাণ্ডজ্ঞান থাকে না। কোনোদিন বা ঘড়ি ফেলে যান, বা কোনোদিন মানি ব্যাগ। খাটের ওপর লেপ মুড়ি দিয়ে মাসিমা অচেতনভাবে ঘুমোচ্ছেন। তার কোলের ছেলেকে দুধ খাইয়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়ে দিল রেনু। নিস্তব্ধ ঘর, ঘড়ির শব্দ এখান থেকেই যেন শোনা যাচ্ছে। কিন্তু আশ্চর্য, অতটুকু হাত ঘড়িতে কি এত শব্দ হয় নাকি? নাকি এ তার নিজেরই হৃৎপিণ্ডের শব্দ? একবার রেনু চেষ্টা করল ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু অসম্ভব। এখান থেকে তার নড়বার সাধ্য নেই। পা দুটো আটকে গেছে মাটিতে, আর ওই হাত ঘড়িটার ছোট ছোট কাঁটা দুটো যেন তার দু চোখের তারাকে বিদ্ধ করে রেখেছে। কিন্তু কিন্তু যদি ধরা পড়ে যায়, যদি খোঁজ পড়ে ঘড়ির, তার রেনুর কি জানে? এই 6 মাস ধরে বিনোদবাবুদের ঘরে সে আসে যায়, গল্প করে, একগাছা কুটো পর্যন্ত নড়ঝড় হয়েছে, সেটা কি কেউ বলতে পারবে? রেনু যখন কোনো রকমে নিজের ঘরে এসে পৌঁছল, তখন অদ্ভুত উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠেছে, বুকটা কাঁপছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। এমন আনন্দের স্বাদ অভূতপূর্ব। আরেকবার ছোট্ট ঘড়িটা আঙুল দিয়ে স্পর্শ করে দেখল রেনু। পুরুষের প্রথম স্পর্শ কি এত তীব্র, এত রোমাঞ্চকর? সন্ধ্যার পর অমূল্য ম্লান মুখে ঘরে ফিরে এলো। আজ তার কোনো সুবিধে হয়নি। হঠাৎ রেনুর দিকে চেয়ে অমূল্য অবাক হয়ে গেল। কি ব্যাপার, আজ যে একটু বিশেষ সাজের ঘটা দেখছি? দরজায় খিল দিয়ে এসে রেনু স্বামীর সঙ্গে প্রায় মিশে গিয়ে স্নিগ্ধ মধুর কণ্ঠে বলল, অত হিংসা কেন? হ্যাঁ, সাজ তোমারও আজ মন্দ হবে না। যদিও কেবল এই রাত্রিটুকুর জন্যেই, কিন্তু একটা রাত্রি কি কম? হ্যাঁ, না মানে কি বলছো একটু পরিষ্কার করে বলো না। হেয়ালি ভালো লাগে না সবসময়। সবুর সবুর, অত ব্যস্ত হচ্ছ কেন? তোমাদের সবকিছুতেই তাড়াহুড়ো না? একটু ধৈর্য সয় না প্রাণে, তাই না? খাওয়া দাওয়ার পরে আলো না নিভিয়েই স্বামীর পাশে এসে শুয়ে পড়ল রেনু। অমূল্য অবাক হয়ে বলল, বলছি আলোটা কি সারা রাত জ্বালাই থাকবে নাকি আজ? রেনু মুচকি হেসে বলল, থাকলেই বা ক্ষতি কি তাতে? না গো না, সারা রাত আলো জ্বালা থাকবে না, একটু পরেই নিববে। এবার দেখি 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 না, ওই তোমার ওই বাঁ হাতখানা বার করো দেখি। বাঁ হাত? কেন বাঁ হাত দিয়ে আবার কি করবে? একটু দরকার আছে, দাও না। ব্লাউজের ভেতর থেকে আস্তে আস্তে ব্যান্ড শুদ্ধ ছোট্ট ঘড়িটুকু বের করে রেনু স্বামীর মণিবন্ধে বেঁধে দিয়ে বললে, দেখি তো কেমন মানাচ্ছে। অমূল্য মুহূর্তকাল অবাক হয়ে থেকে শুষ্ক কণ্ঠে বলল, কি সর্বনাশ, এই তুমি কোথায় পেলে? রেনু গভীর রহস্যলোক থেকে যেন একটা মৃদু হাসল, বলল, তা দিয়ে তোমার দরকার কি? হ্যাঁ, মানাচ্ছে কিনা তাই বলো না। তারপর হঠাৎ উঠে গিয়ে
লাইটটা অফ করে এসে রেণু স্বামীর গলা জড়িয়ে ধরল। আজ তার আর কোনো কুণ্ঠা নেই, লজ্জা নেই, দীনতা নেই। আজ সে পৃথিবী জয় করে ফিরেছে। কি গো, কথা বলছো না যে? আহ, বলো না, ঠিক মানিয়েছে কিনা? আহ, বলো না গো। মানাবারই তো কথা। আজ রেণু তার যথার্থ সহধর্মিণী। এতদিন ধরে এই তো অমূল্য প্রত্যাশা করে এসেছে, আজ তার উল্লাসিত হয়ে উঠবার দিন। কিন্তু স্ত্রীর কোমল বাহু বেষ্টনের মধ্যে অমূল্য যেন কাঠ হয়ে রইল। পৃথিবীর সমস্ত সৌন্দর্য, সমস্ত মাধুর্য যেন আজ বিলুপ্ত হয়ে গেছে। আর যে চিরপরিচিত দুখানি হাত তার কণ্ঠ জড়িয়ে রয়েছে, তা কোনো সুন্দরী তরুণীর কঙ্কন কণিত মৃণাল ভুজ নয়, তাও আজ যেন শ্রীহীন, কলঙ্কিত। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। চুরি করা যার নিত্য স্বভাব, সেই অমূল্য কোনোদিন ভাবতে পেরেছিল তার সহজ সরল নিষ্পাপ স্ত্রী রেণুও একদিন তার পদাঙ্ক অনুসরণ করবে? গল্পের শেষ পরিণতিটা কি স্ত্রীর প্রতি অমূল্যর পাশাপাশি আমাদের মনেও খুব বড় একটা কি আঁচড় কাটলো না? কি মনে হয় আপনাদের? ঝটপট লিখে ফেলুন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে, এবং একটা লাইক এবং অন্যদের সাথে শেয়ারের মাধ্যমে আমাদের আরও উৎসাহ বাড়িয়ে দিতে সাহায্য করুন। তাহলে আজকের মতো বিদায়, ফিরছি এরকমই আরও একটি আকর্ষণীয় গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলের শুভ হোক। নমস্কার।